মন্দিরে এসে দুপুরে ভোগের প্রসাদ গ্রহণ করবেন, সেটাও সম্ভব। দ্বাদশ অবতারের আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই অ্যাটেন্ড করতে হয়। নমস্কার বন্ধুরা, শীতের এক সকালে নমিডিক এপিকিউর চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো গঙ্গার পাশে আরেকটি অপূর্ব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে মন্দিরের আজকে আমি আপনাদের সন্ধান দেব। তো আজকে আমি আছি মন্দির নগরী খড়দায়। তো এখানেই একটি মন্দির আছে, লক্ষ্মী নারায়ণ মন্দির, যেটা একদম গঙ্গার পাশেই অবস্থিত। এটা হলো আমার এই পাশেই হচ্ছে গঙ্গা, মা গঙ্গা রয়েছে। আর এই পিছনটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হলো মন্দির চত্বর। দেখতে পাচ্ছেন এই পিছনে, এইটাই হলো মন্দির। আর এই পাশের জায়গাটা দেখুন পুরো ফাঁকা এবং অনেকটা বড় জায়গা জুড়ে এই লক্ষ্মীনারায়ণ মন্দির। তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, তাছাড়াও বিভিন্ন যেসব ইনফরমেশান, কটা থেকে কটা অবধি খোলা থাকে, পুজো দেওয়ার কি টাইমিং আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, থাকার ব্যবস্থা আছে কি না, সমস্ত ইনফরমেশান দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লক্ষ্মীনারায়ণজির মন্দিরের সামনে আমি এসে গেছি। এটা হলো বাইরে থেকে জায়গাটা। কীভাবে আসবেন সেটা তো বলবোই, ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। পাশে ছোট গেটটি দিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। আর আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে ওই মেন গেটটা খুলে দেবে, তখন ওখান থেকে আপনারা প্রবেশ করাতে পারবেন গাড়ি। আর 2 চাকা আনলে যে মেন গেট তার বাইরেই রাখার জায়গা আছে। প্রথমে গেট থেকে ঢুকেই আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। সোজাসুজি যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দিরের ইতিহাসও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো কিভাবে আসবেন সেটা, মন্দিরটা একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই আপনাদের, তারপরেই আপনাদের জানিয়ে দেব। তো ডান দিক বা বাঁ দিক যে কোনো একটা রাস্তা ধরে আপনারা একটু সামনের দিকে এগিয়ে যাবেন। এগিয়ে গিয়ে মন্দিরের মেন গেট আপনারা দেখতে পারবেন। তো আমরা সাইডের একটা গেট থেকে ভিতরে প্রবেশ করলাম। এটাই হলো লক্ষ্মীনারায়ণ মন্দির, খড়দহ। তো বন্ধুরা, এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে আসাও খুব সহজ। আপনারা যদি ট্রেন পথে আসেন তাহলে খড়দা স্টেশনে আপনাদের নামতে হবে। সেখান থেকে টোটো নিতে হবে, বলতে হবে লক্ষ্মীনারায়ণ মন্দির বা সোনার মন্দির, বললেই আপনাদের নিয়ে আসবে বলরাম হসপিটালের গলি থেকে। টোটোটা আপনাদের সোজা নিয়ে চলে আসবে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে। ভাড়া নেবে পার হেড 15 থেকে 20 টাকা। আর যদি আপনারা বাস পথে আসেন তাহলে বিটি রোডের ওপরে বলরাম হসপিটালের যে গেট আছে, বলরাম হসপিটাল যে স্টপেজ আছে, সেখানে নামতে হবে। সেখান থেকে 10 টাকা টোটো ভাড়া নেবে এই লক্ষ্মীনারায়ণ মন্দির বা সোনার মন্দিরে আসার জন্য। তো এই মন্দিরের প্রধান আকর্ষণ লক্ষ্মীনারায়ণজির বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। তো এইবার নাট মন্দির চত্বরটা আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন মুনি ঋষিদের বাণী এবং তাদের ফটো বাঁধানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। পরপর খুব সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। আর যেটা আগে বললাম, মন্দিরটা একদম গঙ্গার পাশে, তার জন্য একটা শান্ত শীতল হাওয়া বয়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল এই মন্দিরে এসে। এটা হলো এই লক্ষ্মীনারায়ণজির মন্দিরের নাট মন্দির চত্বর।
তো বন্ধুরা, আপনারা যদি চান এই মন্দিরে এসে দুপুরে ভোগের প্রসাদ গ্রহণ করবেন, সেটাও সম্ভব। তো নিচে দেখুন একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একদিন আগে খালি এনাদের ফোন করে আপনারা জানিয়ে দেবেন যে আপনারা কতজন আসছেন। তো নির্দিষ্ট কোনো মূল্য নেই, আপনারা যা পারবেন দান বাক্স দিয়ে এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন। অবশ্যই একবার ঘুরে যাবেন, পাশেই মা গঙ্গা আছে, আর অনেকটা বড় জায়গা জুড়ে এই সোনার মন্দির বা লক্ষ্মীনারায়ণ মন্দির। একবার অবশ্যই এসে ঘুরে যাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই সোজা হলো লক্ষ্মীনারায়ণ মন্দির, আর এই যেই হলো মা গঙ্গা। কিন্তু গেটটা বন্ধ থাকার দরুন আমি ঘাটে যেতে পারছি না, আপনাদের এইখান থেকে দেখালাম আর কি। দেখতেই পাচ্ছেন কত মনোরম পরিবেশে এই লক্ষ্মীনারায়ণ মন্দির। যদি আরও রক্ষণাবেক্ষণ একটু মেনটেনেন্স করা হয় এবং প্রচার ভালো মতো হয়, তাহলে আমার মনে হয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রচুর লোকের সমাগম হবে। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা জায়গা, কত সুন্দর সাজানো জায়গাটা। আগে হয়তো আরও ভালো করে মেনটেনেন্স করে এনারা রাখতেন, আমার মনে হয় সেটা। এখন আমি ঠিক শিওর বলতে পারছি না। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা, আর এই সোজাই হলো মন্দির। তাও এত লোকজন কম কেন, এটাই আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, এখানে প্রতিষ্ঠার দিন দেওয়া আছে, বাংলা 1353 সাল 21শে বৈশাখ, আর ইংরাজি 1946 খ্রিস্টাব্দ 4ঠা মে। এটা হলো এখানের প্রতিষ্ঠা। আর এই মন্দিরের ইতিহাসও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো শীতের এক সকালে অপূর্ব সুন্দর একটা দিন আপনারা এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে কাটাতে পারবেন। অজানা জেম যাকে বলে একটা। আমার তো খুবই সুন্দর লাগছে মন্দিরটা, দেখতেই পাচ্ছেন পিছনে, ওই জন্য বারবার দেখাচ্ছি। আমার খুবই সুন্দর লাগলো মন্দিরটা। যেমন আমি মঠ মন্দিরে ভিডিও করে থাকি, এটা আমার একটা খুবই সুন্দর লাগলো। আমার বাড়ি যেহেতু সোদপুর, এই মন্দিরটা হলো খড়দাতেই। অনেকেই জানতো না, আমিও ভালো করে জানতাম না। যাই হোক, এই মন্দিরটার আজকে সন্ধান দিতে পেরে আপনাদের খুবই ভালো লাগলো আমার। আর আমারও নিজে এসে খুবই সুন্দর লাগলো এই মন্দিরটা। একদম গঙ্গার পাড়ে, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে আর। অবশ্যই একবার আসবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এবার মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই মন্দিরের কিছু তথ্য আমি আপনাদের জানাবো। নমস্কার, আমি টিঙ্কু, ভালো নাম পবন। আমি এই মন্দিরে আজ 19 বছর ধরে জড়িয়ে রয়েছি। ছোট্টর থেকে মহারাজজি বেঁচে থাকতেন, দ্বিতীয় মহারাজ বেঁচে থাকতে আমার সঙ্গে লিঙ্ক আপ ছিলেন অনেক। আস্তে আস্তে পরিচয় বাড়ে, আস্তে আস্তে ধীরে ধীরে দেখাশোনা করতে করতে এমন জায়গায় চলে এসেছি যে আমার ঘাড়েই সব চলে এসছে। আমাদের ট্রাস্ট আছে, ট্রাস্ট কলকাতার 4 জন, আর বর্তমানে আমি এখানকার একজন। এই 5 জনকে নিয়ে ট্রাস্ট হয়েছে। আমি একজন ট্রাস্ট কমিটিতে ঢুকে পড়েছি, সাধারণ ছেলে থেকে। এবার বলুন, আপনাদের কি জানার আছে মন্দির সম্পর্কে? মন্দিরের ইতিহাসটা বলুন। মন্দিরের ইতিহাসটা হচ্ছে, এইখানকার টপ 5 জন ডক্টরের মধ্যে একজন ডক্টর ছিলেন, ডক্টর ইন্দ্রভূষণ বসু। তিনি ওখানে ঘুরতে গিয়ে আচার্য বলরাম স্বামীজি মহারাজ থেকে অযোধ্যায় গিয়ে দীক্ষা নিয়েছিলেন। তারপর তিনি আস্তে 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 ডক্টরি লাইন ছেড়ে ধার্মিক লাইনে প্রবেশ করলেন। ধার্মিক লাইনে প্রবেশ করার পর তাঁর উপার্জনের সব পয়সা থেকেই এই প্রপার্টিটা কিনে এই মন্দিরটা স্থাপন করে। এই মন্দিরটা রামানুজ সম্প্রদায়ের মন্দির, সাউথের সিস্টেমে চলে, সাউথের নিয়মকানুনই এখানে প্রযোজ্য। আর এখনো অবধি তাই মেনটেন হচ্ছে। সাউথের নিয়মে পুজো হয় সাউথের নিয়মে, যেটা বললেন সব এভরিথিং অল এখনো অবধি যা হয় সকাল থেকে রাত অবধি সব সাউথের সিস্টেমে পুজো হয়। বাংলার কোনো সিস্টেম এখানে চলে না। আর টাইমিং কি আছে মন্দিরের? টাইমিং সকালবেলা উত্থান আরতি হয় একটা, ভোর 5টায় কর্পূর আরতি দিয়ে উত্থান করা হয়। তারপরে এই 8টার সময় যেরকম নিত্য আরতি হয়, ওরকম ফল প্রসাদ দিয়ে 8টায় একটা আরতি হয়। তারপর বেলা 12টায় ভোগ লাগে। বেলা 12টা ভোগ লাগার পর 12:30 তার শয়ন হয়ে যায়। 4:30টায় উত্থান হবে কর্পূর আরতি দিয়ে। আবার ওখানে ছোট্ট একটা পুজোর ব্যাপার থাকে। তারপরে আবার সন্ধ্যে 7টায় আরতি হবে। সন্ধ্যে 7টায় আরতি হয়ে যাওয়ার পর আবার 8:30 কি 8:30 নাগাদ ভোগ প্রসাদ দিয়ে 9টার মধ্যে শয়ন, মন্দির বন্ধ। আর যদি সাধারণ মানুষ আছে, কটার মধ্যে আসলে পুজো দিতে পারবে? সাধারণ মানুষ 7টার পর থেকে
12টা অবধি। সকাল 7টার পর? সকাল 7টার পর থেকে 12টা অবধি পুজো দিতে পারবেন। আচ্ছা, 12টা থেকে 12:30 অবধিও যেতে পারি, কারণ ভোগ লাগার আগে অবধি আমরা এটাকে অ্যালাউ করি। ভোগের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ভোগের ব্যবস্থা রয়েছে। একজন রাঁধুনি রয়েছেন, একজন পুরোহিত রয়েছেন, দুজন মালি রয়েছেন, প্লাস আমরা রয়েছি, একজন দেখাশোনা দোকান বাজার করে দেওয়ার লোকও রয়েছে। নিত্য। আর যদি বাইরে থেকে কেউ আসে, মনে করে যে আপনাদের এখানে আজকে দুপুরের ভোগের প্রসাদ আগে থেকে বলে গেলে আমরা তার ব্যবস্থা করে দেবো। কত টাকা করে লাগে, মূল্য কি? আমরা দেখুন 2-4 জন এলে আমরা বলি যে তোমাদের নিজেদের ইচ্ছা বক্সে ফেলে দিন, 2-4 জনের জন্য পয়সা ধার্য করি না। এখানে সেবার ব্যবস্থা আছে। আপনি যদি 100-150 লোক খাওয়ান, নিজেরা সব কিছু নিয়ে এসে করে নিতে পারেন। নিজের রাঁধুনি নিজের বাসন কোসন নিয়ে এসে আমরা ঘর দিয়ে দিচ্ছি। আমরা আমাদের এখান থেকে ভোগ নিয়ে গিয়ে ওখানে মিশিয়ে দেওয়া হয়, তাতে আপনি ভোগ হিসাবে সবাইকে খাইয়ে দিলেন। সেটাও যদি আপনার লোক বল না থাকলে আমাদের ওপর ছেড়ে দিলে আমরা প্লেট সিস্টেমে ওটাকে ব্যবস্থা করে দিই। মানে 2-1 যদি ভক্ত, 2-1 ভক্ত থাকলে আমরা তাদের মানে পয়সার কোনো ডিমান্ড করি না। যা প্রণামী দেবেন বাক্স দিয়ে দিন, আমাদের দেখার দরকার নেই। আচ্ছা, এটা আমাদের বরাবরই অ্যালাউ। নিত্য ভোগ প্রসাদ গ্রহণের ও একদম একদম আর একদম। যদি বাইরে থেকে কেউ আসে, বয়স্ক মানুষ, হ্যাঁ, তাদের দেখুন সবসময় আমাদের 4 জনের জন্য তো ভোগ প্রসাদ তৈরি করতেই হয়, 4 জন যারা থাকে এখানে। তো সুতরাং ওখানে যদি একজন বেড়ে যায় তাতে মনে হয় না আমরা অসুবিধা হয়। তাকে হ্যাঁ আগের দিন বলে দিলে তাহলে একটু বাড়িয়ে করা যায়। আর না বলে দিয়ে গেলে 4 জনের মধ্যখান থেকে একজনকে কেটে আমরা ভোগ প্রসাদ খাইয়ে দিতে পারি, তো এটা কোনো অসুবিধা হয় না। একটু আধটু বেশিই থাকে। থাকার ব্যবস্থা কি আছে? থাকার ব্যবস্থা এখানে নেই। যদি বলে আসেন তাহলে 1 রাত্রির জন্য কোনো ঘর রেডি করে দিতে পারি, বা 2 রাত্রির জন্য একটা ঘর রেডি করে দিতে পারি। সেইভাবে ব্যবস্থা করতে হবে, কিন্তু ওরমভাবে আমরা রাখি না কাউকে যে হুট করে কোনো টুরিস্ট এলে আমরা রেখে দিলাম, সেটা হবে না। কোনো সাধু সন্ত আমাদের ওই অযোধ্যা থেকে বৃন্দাবন থেকে এলে তারা বলে দেয় অমুক দিন আমরা ওই মন্দিরে আসছি, তাদের জন্য আমরা আলাদা ঘর ব্যবস্থা করে রাখি। 3-4 দিন থাকে আবার চলে যায়। আচ্ছা, আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে বলরাম হাসপাতালের বা এখানকার যে ইতিহাসটা, হ্যাঁ, এই যে আমাদের যে প্রথম মহারাজ ছিলেন আচার্য যতীন্দ্র রামানুজ দাস, ওনার পূর্ব আশ্রমের নাম তো আমি বললাম ইন্দ্রভূষণ বসু। উনি পেশায় ডাক্তার ছিলেন। তিনি এই বলরাম হসপিটাল করেন, বলরাম স্কুল তৈরি করেন, বলরাম পোস্ট অফিস তৈরি করেন, প্লাস এই আমাদের মন্দির তৈরি করেন। মানে যে 5 জন নিয়েছিলেন দীক্ষা ওনার কাছ থেকে, তার মধ্যে আমরা 5 জন তখন ক্লাসমেট ছিলেন, ডক্টর বিজয়চন্দ্র রায়, নীলরতন শুক্লা, আর 2 জনের নাম আমি ঠিক বলতে পারছি না। তবে সেই 5 জনই কিছু না কিছু ছাপ রেখে গেছেন ওয়েস্ট বেঙ্গলের বুকে। হ্যাঁ হ্যাঁ, ওনার বন্ধুই ছিলেন। তাদের মধ্যে একজন এখানকার এই মন্দির তৈরি করে হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু সোনার মন্দির কেন বললেন? সোনার মন্দির ওপরে যখন ওইটা লাগিয়ে হয়েছিল তখন একদম কাঁসারের ছিল ওটা। ওটা প্রত্যেক বছরে যখন ওই কোনো অকেশন পারপাস ওকে মাজা ঘষা হতো, সোনার মতন চকচক করতো। আচ্ছা, ওই কারণে সোনার মন্দির নাম হয়ে গেছে। আচ্ছা, আর কি কি দাদা অনুষ্ঠান কি কি হয়? অনুষ্ঠান শ্রীকৃষ্ণের যতগুলো প্রোগ্রাম আছে সবই আমাদের করতে হয়, যেমন জন্মাষ্টমী, ঝুলন, তারপর বাবন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, এরকম সব রকম কৃষ্ণের যতগুলো প্রোগ্রাম আছে তাদের দ্বাদশ অবতারের আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই অ্যাটেন্ড করতে হয়। আচ্ছা, আর বলছি সেই দিন কি বিনামূল্যে সবাইকে ভোগ প্রসাদ? যতটা সাধ্য হয় আমরা করি। লোক বেশি থাকলে আমরা এই গেলাম ঝুলনের শেষ দিনকে আমরা কি করেছিলাম, লোক বেশি আর রাত্রিরের প্রসাদটা ওটা, তো আমরা ওই 2-3টে করে লুচি, একটু আলুর দম, একটু বোঁদে পাতায় পাতায় দিয়েছিলাম। তাতেও আমাদের 500-550 প্লেট গেছিল, হ্যাঁ বেরিয়েছিল। 9টা বেজে যাওয়ার পর আর লোক আসা বন্ধ হয়নি, কিন্তু আমরা ঠাকুরের শয়নের জন্য বন্ধ করে দিলাম। কেন ওই 7টা থেকে দেওয়া চালু হয়েছে 2 ঘন্টা প্রসাদ হিসাবে। তারপর যখন 9টা বেজে গেছে তখনও দেখছি লোক আসতেই থাকছে। তো ঠাকুরের শয়ন হয়ে গেলে তো আর হবে না, যতক্ষণ পসিবল ততক্ষণ দিতে থাকে। আরেকটা কথা শেষে জিজ্ঞাসা করবো, এই তো শীতের বেলা অনেকেই বিকেল বেলা একটু এদিক ওদিক যায়, যে কেউ মনে করে যে এসে সন্ধ্যারতি দেখবে, হ্যাঁ অলওয়েজ ওয়েলকাম। আমাদের তো বললাম তো বিকেল 4:30-র পর থেকে একদম 8টা অবধি একদম কনফার্ম সবাই আসতে পারবে, যেতে পারবে। সন্ধ্যারতি 7টা-15 হয়। 7টা-15 সন্ধ্যারতি। এখানে আসে তো প্রায় 20-25 জনের, কোনো সময় 10-12 জনের, কোনো সময় 7-8 জনের, ওয়েদার হিসাবে মানুষ যেরকম আপ ডাউন করে আরতি দেখতে আসে। প্রত্যেক দিনই আসে। সকালবেলায় ওরকম নিত্য আরতিতে 10-12 জন থাকেন, যা পাড়া প্রতিবেশী যারা হাঁটতে আসে। একটু সন্ধ্যেবেলাটা একটু বেশি ভিড় হয়। আর অকেশনালি তো ভিড় বুঝতেই পারছেন কেরম হতে পারে, ভালোই ভিড়। এখানে আপনার অন্নপ্রাশন, পৈতে, সব রকম অকেশনের জন্য আমরা এই সেবা কেন্দ্র খুলে রেখেছি। আপনার সাধ্য মতন আপনি
যদি লোকবল থাকে তাহলে আপনি নিজে করে নিন, আমরা সব ঘর ভাড়া হিসাবে একটা নিয়ে নিচ্ছি। সব রকম প্রসেসই মানে ব্যবস্থা হ্যাঁ, রয়েছে হ্যাঁ। এখানে। একটু ফোন নাম্বারটা যদি বলে দেন। 9804168407 এটা আপনারই নাম্বার? আমার নাম্বার। আর দাদা সব জায়গায় বলছেন যে আপনাদের কোনো ডিমান্ড নেই, কোনো কিছু নেই, যা দেবে দেবে, তো আপনাদের মন্দির চলছে কিভাবে? আমাদের ট্রাস্ট আছে, তো ট্রাস্ট আছে, আর আমাদের মহারাজজি যে আমাদের প্রপার্টি করে রেখে গেছেন তাতে সব ভাড়া আছে, ভাড়া দেওয়া রয়েছে। সে ভাড়ার থেকে এখনও আমাদের যা আসে তাতে আমাদের মন্দির চলে যায়। ঠিক আছে, ঠিক এটা কোনো অসুবিধা হয় না, মানে যিনি করে গেছেন তিনি ব্যবস্থাও করে গেছেন, ব্যবস্থা করে গেছে একদম সম্পূর্ণ। শুধু এটাকে যত্ন করে ব্যবহার করলেই আমাদের চলে যাবে, আর এতে কোনো অসুবিধা হয় না। সুন্দর করে মেনটেন, সুন্দর না মেনটেনে, আগে মেনটেনেন্স লোকটা একটু কমে গেছিলো বলে মন্দিরটা একটু বসে গেছিলো। কারণ বর্তমান যে মহারাজ, প্রথম মহারাজের পর সেকেন্ড যে মহারাজ ছিলেন নৃসিংহ রামানুজ দাস, উনি লাস্ট 10 বছর বিছনায় মানে শয্যা হয়ে গেছিলেন, না ভালোভাবে উঠতে পারতেন না ভালোভাবে আসতে পারতেন। তো উনি ওই 10 বছর মন্দিরটা একদম ডিটোরেটর হয়ে গেছিলেন, আর কারুর হাতে তিনি তুলেও দেননি, মানে বিশ্বাস করে কারুরকে তুলেও দিতেও পারছিলেন না। উনি দেহ রাখার পর থেকে আস্তে আস্তে আবার জাগতে শুরু করেছে। এই হয়েছে। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো লাগলো কথা। তো বন্ধুরা, আপনারা যদি এই মন্দিরে ভোগের প্রসাদ আর কি গ্রহণ করেন, ওই 12টা, সোয়া 12টা থেকে 12:30টার মধ্যে ভোগ আরতি হবে। তারপরেই আপনাদের ভোগের প্রসাদ এখানে প্রদান করবেন ওনারা। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আপনারা মানে একটা দিন কাটিয়ে খুব সুন্দর করে যেতে পারেন। সেইভাবে থাকার ব্যবস্থা নেই, তাও যদি আপনারা খুবই দূর থেকে আসেন তাহলে যে নাম্বারে ফোন করে আসবেন ওই নাম্বারে বলে রাখবেন, তাহলে আপনাদের থাকার ব্যবস্থা একদিনের জন্য হয়ে যাবে আর কি। এটা হলো ভোগ কক্ষ আর কি, এখানে ভোগ তৈরি হয়। আর 12:30, যেমন বললাম, সোয়া 12টা থেকে 12:30 নাগাদ ভোগ আরতি হয়, তারপর ভোগ প্রসাদ দেবে। আর এই সোজাই হলো মা গঙ্গা। সুন্দর গাছপালা রয়েছে দেখো মন্দিরে। এই হলো পুরো জায়গাটা। তো বন্ধুরা, এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, তাছাড়াও মন্দিরে কি টাইমিং আছে, পুজো দেওয়ার কি টাইমিং আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা, তাছাড়াও এই মন্দিরের যা ইতিহাস আছে সবই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। খড়দা কুলিনপাড়ার লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে আমি জয়ন্ত, টাটা।